বাবারা যা করলো করলো, এবার যত আছেন আমার মা ভগিনী, এই অধম সন্তানী বিনয় বাণী একবার সবাই মিলে উচ্চ স্বরে করুন দেখি মা, আবার উলুধ্বনি মাগো। সবাই উলুধ্বনি দিয়েছ? মনে হচ্ছে মেয়ে এগিয়েছে, দিলেও ভালো না দিলেও ভালো। হ্যাঁ, সুন্দর সুন্দর মধুময় আসর, সুন্দর মধুময় বাসর, সুন্দর আপনাদের আয়োজিত, আপনাদের মনোমতো, আপনাদের পছন্দ মতো বিষয়। একদিকে একাল, একদিকে সেকাল, একদিকে অতীতকাল, একদিকে বর্তমান কাল। আমার পাল্লাদারকে দিয়েছেন অতীতে, হ্যাঁ বর্তমানের ভূমিকায়, আমাকে দিয়েছেন অতীতের ভূমিকায়, সেকালে বুড়োর ভূমিকায়। আমি সেকালের বুড়ো হয়ে প্রথম পাল্লা প্রথম আসরে দাঁড়িয়ে আমি আমার বন্দনা গীতিকে ইতি রেখে আমি তার চলা বলার পথকে প্রশস্ত করে দেওয়ার জন্য আমি ছোট্ট ছোট্ট করে মাত্র গুটি কয়েক দাবি বা জিজ্ঞাসা করে দিয়েছিলাম। আহামরি এমন কোন জিজ্ঞাসা আমি তার মাথার উপর চাপিয়ে দিয়ে যাইনি। তার বহন করতে এত ব্যথা হয়, তার বহন করতে এত কষ্ট হয়। হ্যাঁ, সর্বপ্রথমে বলে গেলাম, তুমি যে হরি হরি করছো, বলো এই যে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে হরি নাম 16 নাম 32 অক্ষর আমার যুগে রচনা করেছে সেই ব্রহ্মা, রচনা করেছে দেবাদিদেব মহাদেব, প্রথমেই হরিনাম গেয়েছে। আর সেই হরিনাম প্রথম শুনেছে স্বয়ং নারায়ণ। দেবাদিদেব মহাদেবের মুখ থেকে এই হরিনাম শুনে নারায়ণের সারা অঙ্গ কলকল করে ঘামতে লেগেছিল। সেই শরীরে অঙ্গ থেকে নেমে যাওয়া ঘাম, তাহা থেকে মা গঙ্গার সৃষ্টি হয়েছিল, পদদ্রবময় হয়ে বেরিয়ে চলে গিয়েছিল। পুনরায় দেবাদিদেব মহাদেব তিনি সেই গঙ্গাকে তিনি মস্তকে ধারণ করেছিলেন, তার জন্য তার নাম হচ্ছে গঙ্গাধর। তাহলে এই হরিনাম তিনি রেখে দিয়েছিল কোথায়? গোলকে গোপনে ঈশ্বরী ভান্ডারে। তাহলে সেই গোলক গোপন কোথায়? ওইটা আমার জায়গা, ঈশ্বরী ভান্ডার, তিনি হচ্ছে স্বয়ং রাধারানী। তাহলে সেই জায়গা থেকে কলির জীবকে উদ্ধার করবার জন্য এ যুগের ছেলে তোমার নিতাই এই হরিনামকে আনলো, আর আমার গৌর হরি জীবের দ্বারে দ্বারে এই হরিনাম বিতরণ করলো। তাহলে তোমার যুগে কি আছে, তোমার যুগের নাম কি আছে, তুমি আমাকে বলে যাও। আমি তোমাকে জিজ্ঞাসা রেখেছিলাম, আমি তোমাকে দাবি রেখেছিলাম। যাই হোক, আমার পাল্লাদার এসেছে, আপনাদেরকে রসিয়ে, আপনাদেরকে বসিয়ে, আপনাদেরকে ভাবে ভাসিয়ে দিয়ে চলে গিয়েছে। কি গো, হ্যাঁ এত কথা বলেছে। আমরা স্বাধীন, আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি। আবার নিজেই বলছে, এখনই বলে গেল যে আমরা স্বাধীন, আমরা সবাই স্বাধীন। আবার নিজেই বলছে যে আমি চলে আসছি গান করে। সেই এই রাস্তায় আস্তে আস্তে এখানে সময়ে কতগুলো মেয়ে দল বেঁধে রাস্তা অবরোধ করে, একজনা বলছে করতে হবে করতে হবে, আর একজনা পিছন থেকে বলছে দিতে হবে দিতে হবে। তা গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করেছে যে কি দিতে হবে, কি করতে হবে। মেয়েরা ঘুরিয়ে বলেছে যে আমাদেরকে স্বাধীনতা করতে হবে, স্বাধীন দিতে হবে, আমরা স্বাধীন হতে চাই। এখনই বলছে আমরা সবাই স্বাধীন, আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি। আবার এখনই নিজেই গাইছে, আবার নিজেই বাজাচ্ছে। এ যুগের ছেলে তোমার মাথা ঠিক আছে তো? আমার মনে হয় এই ওষুধের দরকার আছে। হ্যাঁ, এই ওষুধের দরকার আছে। হ্যাঁ, আমাকে বলছে অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তাহলে ডাক্তার বাবুর কাছে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে ইনজেকশন দেবে, দরকার হলে অপারেশন করবে, তারপরে সে ভালো হবে। সবাই ভালো হয়? অ্যাক্সিডেন্ট হলে সবাই ভালো হয়? যার ভাগ্য জোর আছে সে ভালো হয়, আর যার ভাগ্যে জোর নাই সে পটল তুলে বসে থাকে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট নয়, এমন অ্যাক্সিডেন্ট হয়েছিল নাম যার লক্ষণ শক্তিশালী পড়েছিল, শক্তি নামক একটা সেল একটা বান মেরেছিল রাবণ রাজা লক্ষণকে। আর সেই লক্ষণ প্রাণে মারা পর্যন্ত গিয়েছিল, মরে গিয়েছিল। কোন অপারেশন লেগেছে বাঁচাইতে? ওষুধ লেগেছে না ইনজেকশন লেগেছে? ওই জড়ি বড়িতেই ভালো হয়ে গিয়েছে, বেঁচে উঠেছে। মরা ছেলে ওই জড়ি বড়িতেই বেঁচে উঠেছে। সেই জড়ি ছিল কোথায়?
বিশল্যকরণী অস্থি সঞ্চারিণী মৃত সঞ্জীবনী ছিল কোথায়? গন্ধমাদন পর্বতে। আর সেই গন্ধমাদন পর্বতে যেতে গেলে 6 মাস ধরে যেতে হবে, 6 মাস ধরে আসতে হবে, 1 বছরের রাস্তা। এনেছিল কে? হনুমান। 1 বছরের রাস্তা যেতে আসতে 6 মাস করে 1 বছরের রাস্তা। আর লক্ষণ সুসেন বৈদ্য বলল, লক্ষণ এই নিশি যদি প্রভাত হয়ে যায়, রাত যদি পোহাইয়ে যায়, সূর্য যদি উদয় হয়ে যায়, সে সূর্যের ছোটা লক্ষণে গায়ে যখনই লাগবে লক্ষণ প্রাণে মারা যাবে। তাহলে উপায় কি? হনুমানে গেল, 1 রাতের মধ্যে তিনি সেই বিশল্যকরণী অস্থি সঞ্চারিণী মৃত সঞ্জীবনী নিয়ে চলে এলো। তিনি চিনতে পারেনি, বলে আমি পশু জাতি, আমি বাবার গাড়িগুলোতে বিশল্যকরণী অস্থি সঞ্চারিণী চিনি না। তার জন্য এত বড় ক্ষমতা তার, হাতে করে গোটা পর্বতকে নিয়ে চলে এসেছিল রে। বলছে তোমার যুগে তোমার যেমন শাশুড়ি তার তেমনি বৌমা রে, যেমন শাশুড়ি তারা তেমনি বৌমা। কুন্তী আর একজনকে বললো গো, কুন্তীর বৌমা দ্রৌপদী। আমি তো তার বিস্তারিত ভাঙানি করে গিয়েছিলাম। হ্যাঁ, দ্রৌপদীর কথা তো আমি তোমাকে বলে গিয়েছিলাম, আবার পুনরায় ভাঙি বলবার দরকার নাই। হ্যাঁ, কি করে সত্যি হয়েছে সেটা তোমাকে বলাই গিয়েছে। তাহলে এই রকম শাশুড়ি আর বৌমা আমার যুগে একটা ছিল, আর তোদের যুগে যে কত গন্ডা আছে বলবো নাকি? বলবো? হ্যাঁ, খোসা ছাড়াইতে লাগলে একবারে সারা রাত কেটে যাবে। যাকে বলবো ভালো তারই রাগ হবে বাবা। হ্যাঁ, সবাই ভালো এ যুগে, তাই নাকি গো? এ যুগে সবাই ভালো, তাই না? বলছে বোন কি বলবো, আমার বলতে লজ্জা হয়, লোকেরা লোকের সঙ্গে কি করে থাকে আমি জানি না, আমি ভাসুরের সঙ্গে ভালোবাসা করি তাই আমার লজ্জা লাগে। বলছে আমার ভাসুর দাদা হয়, ও বললো না, ও নিজেই বলছে, কিন্তু আমি কিন্তু বলি না, কথাটা তুলি না। ও নিজেই বলছে বদ্দা, মেজদা, ছোদ্দা। বদ্দার কাছে এসে বলছে দাদা আপনি মোহনপুর যাবেন? বলে হ্যাঁ যাবো, তা আমার একটু ইমার্জেন্সি দরকার ছিল, আমাকে একটু নিয়ে যাবে? মোটরসাইকেল করে আর কি, মোটরসাইকেলে যাবে ধান্দা। তবে ভাসুরিয়া মোটরসাইকেলে চেপে চলে যাচ্ছে, লজ্জা লাগে না তোদের? সামনে যদি ব্রেক এসে যায়, ফরাম করে যদি ব্রেক করছে, তাহলে অবস্থাটা কি হবে? হিসাব আছে একটু? কার দোষ কাকে দিচ্ছি রে? আমি তার জন্য জিজ্ঞাসা করে গিয়েছিলাম, বলো আমার যুগের মানুষের পুজো করবার দরকার কি? আমার যুগে দেব দেবীতে পুজো করবার দরকার কি? আমার যুগে বলছে সাত ভাতারি সাবিত্রী। বাবারে বাবারে, সাত ভাতারি সাবিত্রী, 7 জন ক্ষিতি, আপ, তেজ, মরুদ, বোম আমাদের দেহের মাঝখানে আছে, এদেরকে বশ করেছে। আর কে? মন আর বুদ্ধি। তার জন্য বলছে 7 ভাতারি সাবিত্রী। হ্যাঁ, 7 ভাতারি সাবিত্রী, সাবিত্রী 7টা স্বামী কোন জায়গায় পেয়েছ? যা জানো না তাই বলবার চেষ্টা করো না। আমি বলে গিয়েছিলাম রামচন্দ্র পিতৃ সত্য পালন করবার জন্য বনবাসে গিয়েছে, আর তোদের যুগে ছেলে বাবাকে বনবাসে পাঠিয়ে দিচ্ছে। তোদের যুগে সব বিপরীত, সব হচ্ছে উল্টো, শুধু যুদ্ধতেই শুনছা। হ্যাঁ, সব উল্টো তোদের। তা বলছে জানো, বাবার কথায় বলে গিয়েছে না মায়ের কথায় বলে গিয়েছে? মা 2টো বর চেয়েছিল বাবা কাছে, রাজা দশরথের কাছে। তা রাজা দশরথ 2টো বর দিল, একবারে রামচন্দ্র বনে যাবে 14 বছরের জন্য, আর একবারে আমার ছেলে ভরত রাজা হবে। বাবার কথায় বলে নয়, মায়ের কথা গিয়েছিল। তুই সেখানে ছিলিস? বাবা বাবা তুই ছিলি না আমি ছিলি? বল। ও ছিল সেখানে? ও তো শূন্য বলছে, শূন্য ঘুনো কানা পথ পায় না 3 জনা, তার মধ্যে শালা 1 জনা। ঠিক ঠিক, বলতে লজ্জা লাগে না? সেইখানে তুই ছিলি না রে, সেইখানে আমি ছিলাম। কোন জায়গায় বলা আছে যে মাতৃ সত্য পালন করবার জন্য রাম গেছে বনবাসে? সব জায়গায় লেখা আছে যে পিতৃ সত্য পালন করবার পরে গিয়েছিল রাম বনবাসে। হ্যাঁ, সেটা জানিস না, সেটা জানবার চেষ্টা কর। এই আমার গুণের ভাই বলছে হ্যাঁ আমার যুগে যত যত বৈষ্ণব ছিল তাদের মধ্যে কোনো কলঙ্ক নাই। হ্যাঁ, শিবাস, অদ্বৈত, গদাধর। হ্যাঁ, তোমার গৌর হরি ভালো, বিধবা মেয়ের বাচ্চা দিয়ে দিল। বিধবা মেয়ের বাচ্চা দিয়ে দিল। কি খেয়ে বাচ্চা হলো? বলছে পান খেয়ে বাচ্চা হলো। আমি যে খাবারটা খাবো সেই খাবারটা কোথায় যাবে? পাকস্থলীতে যাবে।
যে খাবারটা খাবো তোদের বিজ্ঞানের যুগে হিসাবের কথা একবার বল, ন্যায্য কথা বল। আমি যে খাবার খাবো সেই খাবার পাকস্থলিতে যাবে, আর পাকস্থলিতে যে খাবার যায় সেই খাবার দিয়ে বাচ্চা হয়, পেছন থেকে বেরিয়ে যায়, পায়খানা হয়ে যায়। তাহলে এ হইল কি করে? এমন জিনিস যেটা তোমার গর্ভাশয় বা জরায়ুর মধ্যে যতক্ষণ না যাবে ততক্ষণ গর্ভের সঞ্চার হবে না। হ্যাঁ বাবা, পান খাইয়ে বাচ্চার জন্ম দিয়েছে। আমার যুগে আমার বৈষ্ণব কত ভালো, আবার কত ভালো বৈষ্ণব। বাবাজি মাবাজি এক জায়গায়, মাতাজি বাবাজি ভিক্ষা করতে গিয়ে এবার দুজনে একসঙ্গে ঠোকাঠুকি হয়ে গেছে, দেখা দেখি হয়ে গিয়েছে। এবার দুজনে পরিচয় নয়, বাবাজি মাতাজি তো যদি দেখা সাক্ষাৎ হয়ে যায়, পরিচিত না থাকলেও বলবে রাধে রাধে। হ্যাঁ, তা এইরকম এসেছে কাটোয়া থেকে, এ ভদ্রলোক এসেছে কাটোয়া থেকে, আর একজন ভদ্রলোক গিয়েছে বীরভূম থেকে, ভদ্র মহিলা গিয়েছে বীরভূম থেকে। এইবার কিন্তু দুজনায় ভিক্ষা করতে করতে এইরকম মন্ডলপুর গ্রামে ঢুকে পড়েছে, মুরারিপুর গ্রাম ঢুকে পড়েছে। এইবার যেই না ওই তালতলার মোড়ে আস্তে আস্তে বাবাজি আর মাঝি দেখা হয়েছে, রাধে রাধে বলে সম্বোধন জানিয়েছে। হ্যাঁ, তা বাবাজি বাবাজি দেখা হইলে বলে জয় নিতাই। এবার যখন মাতাজির সঙ্গে দেখা হয় তখন আর জয় নিতা বলে রাধে রাধে। নাতি নেতাইও বলছে রাধে রাধে, আমার রাধারানী বলছে রাধে রাধে। হ্যাঁ, এবার পরিচয় জিজ্ঞাসা করে হলো, বলে আমি এসেছি বীরভূম থেকে, আর বেটা ছেলেটা বলছে আমি এসেছি কাটোয়া থেকে। তা চলুন একসঙ্গে নগর কীর্তন করা যাক। একসঙ্গে নগর কীর্তন করেছে, ভিক্ষা করে বেরিয়েছে। হ্যাঁ, ভিক্ষা করে বেড়ানোর পরে এইবার কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছে। যেই না সন্ধ্যা লেগে গিয়েছে, এহেন সময়ে এই মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে বাবাজি মাতাজি পরামর্শ করছে কিভাবে কোথায় থাকা যায়। হ্যাঁ, এইবার কিন্তু রাস্তার মাঝখানে অনঙ্গ কাকার সঙ্গে দেখা হয়ে গিয়েছে। বাবা বাবা একটা কথা বলছিলাম বাবা। হ্যাঁ বলুন। তা সে একজন দেশসেবী মানুষ, হ্যাঁ সে একজন দেশসেবী মানুষ, দেশের সেবার জন্য এত কিছু করছে। হ্যাঁ, দশের সেবার জন্য এত কিছু করছে। আমার কাজল ভাই যেটাই দিচ্ছে সেটা কিন্তু দশের কাজে লাগাচ্ছে, আর কাজল সে তো হ্যাঁ সেও কিন্তু আপনাদের দশের সেবার জন্য সে এত কিছু করে যাচ্ছে, তাই না? এইবার কিন্তু দেখা হয়েছে আমার অনঙ্গ কাকার সঙ্গে। বলছে বাবা আমরা এইরকম বাবাজি মাতাজি ভিক্ষা করতে করতে আমাদের দেরি হয়ে গিয়েছে, তা একটু যদি আমাদের থাকার ব্যবস্থা করে দিতে পারো ভালো হয়। তো বলছে হ্যাঁ আমাদের স্কুল করে আছে, বিরাট বিল্ডিং জায়গা, হ্যাঁ তাহলে ভালোই হলো। এইবার কিন্তু একটা 17 ইঞ্চি পেতে দিয়েছে, দুটো বালিশ দিয়ে দিয়েছে, হ্যাঁ একটা বেড কভার দিয়ে দিয়েছে। এরপর কিন্তু এক জায়গা বিছানা করে দিয়েছে। এই বাবা যে এসে বলছে বাবা এ কি করছো বাবা, আমাদের বিছানা এক জায়গা হবে না, আমাদের বিছানা আলাদা হবে। আমরা এক ঘরে মাল নয়, আমরা আলাদা ঘরের মাল, আমাদের বিছানা আলাদা হবে। বেশ ভালো কথা। ওই মাথায় একটা বিছানা, এই মাথায় একটা বিছানা, দুজনায় দুই জায়গায় বিছানা হলো। এইবার কিন্তু বাবাজি মাতাজি শুয়ে পড়লো। এইবার কিন্তু দুটো ছেলে কিন্তু খুব চালা, বলছে দাঁড়াও বাবাজি মাতাজি আজকে দেখবো কেমন বাবাজি, দেখবো কেমন মাতাজি। এইবার কিন্তু জানলার ফাঁকে কান লাগিয়ে চুপ করে বসে আছে। বসে থাকতে 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 এইবার কিন্তু বাবাজি চেতন হয়ে গিয়েছে। এইবার বাবাজি চেতন হয়ে গিয়ে কিন্তু হ্যাঁ এই ঝোলা থেকে করতাল দুটো বার করে কিন্তু সে দুটো গান লাগিয়ে দিয়েছে। রাত 12টার পরে গান লাগিয়ে দিয়েছে। তবে রাধা রানীর দয়া হবে গো, বলো জয় রাধে গোবিন্দ। তবে রাধা রানীর দয়া হবে গো, বলো জয় রাধে গোবিন্দ। আগের ঘরে যদি এইভাবে কেউ গান করে করতাল বাজায় ঘুম হয়। মাতাজি চেতন হয়ে গিয়েছে। মাতাজি চেতন হয়ে সে কিন্তু ঝোলার ভিতর থেকে করতাল দুটো বার করে এও কিন্তু লাগিয়ে দিয়েছে, ঠুকতে লেগেছে। এ যখন বলছে কবে রাধা রানীর দয়া হবে গো, জয় রাধে গোবিন্দ, এ মাতাজি আবার ঘুরিয়ে বলছে তবে ব্রজের রাধা কৃষ্ণ পাবে গো, বলো জয় রাধে গোবিন্দ। ব্রজের রাধা কৃষ্ণ পাবে গো, বলো জয় রাধে গোবিন্দ। এ যখন বলছে কবে ব্রজের রাধা কৃষ্ণ পাবে গো, বলো জয় রাধা গোবিন্দ, আজ বাবাজি আবার পুনরায় ঘুরিয়ে কবির মতো পাল্টে দিচ্ছে। হ্যাঁ, ওরে যখন চাইবে তখন পাবে গো, বলো জয় রাধে গোবিন্দ। যখন চাইবে তখন পাবে গো, বলো জয় রাধে গোবিন্দ। এইভাবে যেই না শুনেছে আমার মাতাজি করতাল দুটো ঠক ঠক করে ঠুকছে আর বলছে তুমি কেন দূরে দূরে গো, বলো জয় রাধে গোবিন্দ। হরি বল, হরি বল, হরি বল। বলো জয় রাধে গোবিন্দ। সাধু আছে
ধন্যয়ে সাধুর বাজার মজার বাজার তাক বুঝে করো বেচা কেনা বলো না হ্যাঁ, তা বলেছে। সাধু আছে দুনিয়াতে সাধুর পরিবর্তে যেটা হয় সেইটা হয়ে গিয়েছে সাধুর পরিবর্তে কি হয় নেতাই গৌর হরিবল সে তাই হয়ে গিয়েছে তাহলে সাধু নাই সাধু পাওয়া বড় ভার সেই সাধুর মধ্যে সেই ধর্ম নাই হ্যাঁ ব্রাহ্মণের মধ্যে সেই ধর্ম নাই আগেকার দিনে আমার যুগে ব্রাহ্মণরা যা বলতো তাই হতো ব্রাহ্মণ অভিশাপ দিলে সেই অভিশাপ ফলে যেত ব্রাহ্মণের মুখ থেকে আগুন বেরিত কোন ব্রাহ্মণের মুখ থেকে আগুন বেরি না না হ্যাঁ ব্রাহ্মণ আছে এখানে থাকবে তো বটে নাই থাকলেও থাকতে পারে তবে বিচার করে দেখবেন ভালো করে জিজ্ঞাসা করে দেখবেন তার মুখ থেকে যদি আগুন বেরিত তাহলে গ্যাসের দাম আর 1000 টাকা 1200 টাকা 1100 টাকা হতো না ওই আগুন দিয়ে চাষ করতো নাকি সেই জিনিস নাই তাই বলি পাল্লাদার করবো না বেশি দেরি পাঁচালি প্রবন্ধ ধরি শুধু ধরো দোহারি বোন দূর করি নিরানন্দ আচরণ তো ভক্তবিন্দু একবার প্রেমানন্দে নিতাই ওরে জলে থাকলে ধরা হয় না রে জল গোরা ওরে কোনো কালে গাধা ঘোরা হয় না গানের ভাইয়া